দর্শক, করোনার ধাক্কায় এখনও ভুগছে পুরো বিশ্ব। গবেষণায় এমনও তথ্য আসছে আরও অন্তত 2 বছর সক্রিয় থাকবে এই ভাইরাস। এরই মধ্যে চলে এসেছে শীতকাল, সংশয় যেন কাটছেই না। নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে সেই সংশয়টা আরও ক্রমেই বাড়ছে। হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। দর্শক, কোভিড সহ সেসব রোগের চিকিৎসা জানতে এবং জানাতে যমুনা টেলিভিশনের এই আয়োজন ডক্টরস অন কল। আজ থাকছে দেশ বরেণ্য যারা চিকিৎসক রয়েছেন, তারা ডক্টরস অন কলে সাধারণ মানুষের স্বাস্থ্যগত সমস্যার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকের আমরা যে বিষয় করেছি, করোনাকালীন সময় মাতৃত্বের নানা রকম সমস্যা থাকেন, একজন গাইনোকোলজিস্ট আমার সঙ্গে বিশেষজ্ঞ যোগ দেবেন। পরামর্শ পেতে আপনারা ফোন করতে পারেন 0298240522 এই নাম্বারে। একই সঙ্গে আমাদের ফেসবুক পাতাতে আপনারা প্রশ্ন করলে আমি সাধ্যমতো বিশেষজ্ঞ যিনি রয়েছেন তার মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানাতে চেষ্টা করব। আপনাদের এই ডক্টরস অন কলে আজকের আয়োজন আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। যোগ দিয়েছেন আজ আমার সঙ্গে রয়েছেন ডাক্তার শায়লা নাজরিন তানিয়া, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করছেন। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর শায়লা নাজরিন, আপনি আমার সঙ্গে রয়েছেন। আজকে মাতৃত্বকালীন এই করোনার সময়টাতে মাতৃত্বকালীন নানা রকম জটিলতা আমাদের মা বোনদের হয়ে থাকে, সেগুলো নিয়ে কথা বলব। নিশ্চয়ই আপনি সদুত্তর দিয়ে এই সমস্ত যারা দর্শক আমার সঙ্গে যোগ দিবেন তাদের সঙ্গে পাশে থাকবেন। ডক্টরস অন কলের আজকের যেই শো, তাতে ডাক্তার শায়লা নাজরিন আমার সঙ্গে রয়েছেন। ডাক্তার নাজরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে শুরুতে একটু জানতে চাই যে করোনাকাল চলছে, দেশে প্রায় বলা যায় যে 7,500-এর উপর কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই যে দীর্ঘ একটি সময়, বলা যায় পুরো বছর জুড়েই এই একটি মহামারীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মাতৃত্বকালীন নানা ধরনের সংকট মোকাবেলা করতে হয়েছে চিকিৎসক হিসেবে আপনাকে। কী ধরনের সংকটগুলো আসলে বেশি আপনার চোখে পড়েছে এই 1 বছর জুড়ে? আসসালামু আলাইকুম, বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আর যমুনা টিভিকে জানাচ্ছি ধন্যবাদ আমাকে আজকে সংযুক্ত করার জন্য। এই করোনাকালীন সময়ে আসলে আমাদের অনেক কিছুই ফেস করেছি, বিশেষত যেই মারা প্রেগনেন্সি নিয়ে এসেছেন, দেখা যাচ্ছে তাদের কমপ্লিকেশন গুলো অনেক বেশি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। এবং কারো কারো, আমরা বিশেষ করে ক্যান্সার বিভাগে কাজ করছি, গাইনির ক্যান্সারে। তো সেখানে দেখা যাচ্ছে যে যেই রোগীগুলা ক্যান্সার নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন, তাদের জটিলতাটা কিছুটা বেড়ে গেছে। সেই জিনিসগুলাই আমরা বেশি করে ফেস করেছি। প্রথমত আমরা তো তাদেরকে বলেছিলাম যে আপনারা বাসায় থাকবেন, চিকিৎসা আমরা টেলিমেডিসিনের মাধ্যমে দিয়েছিলাম। কিন্তু কিছু কিছু জিনিস দেখা যায় যে ওগুলা তো শুধুমাত্র টেলিমেডিসিনের মাধ্যমে হয় না, তাদেরকে কিছু এক্সামিনেশন করতে হয়, তাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয়, যার জন্য তাদের হাসপাতালে আসতে হয়। তো পুরা চিকিৎসা আমরা যথাযথভাবে চেষ্টা করেছি যে তাদের যতদূর সম্ভব হাসপাতালে না আসতে। আমাদের কাছে এই মুহূর্তে একজন কলার রয়েছেন, এক বোন রয়েছেন। তার প্রশ্নটা একটু নিতে চাই। ডাক্তার নাজরিন, আপনি আমার সঙ্গেই রয়েছেন, আপনি প্রশ্নটি করতে পারেন। জি, আমি পারভিন, বয়স 56 বছর। আমার ইউরিন ইনফেকশন। জি জি বলুন। জি, আমার ইউরিন ইনফেকশন। এখন আমি এটার জন্য ইনজেকশন দিয়েছি এবং এখন ওষুধ চলছে। নিনটোয়েন খাচ্ছি আর গাবাটি 50 এইটা খাচ্ছি। এখন আমি তো করোনার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারছি না। এখন নিনটোয়েন যে খাচ্ছি, এখন আমার সমস্যাটা পুরোপুরি ভালো হয় নাই। এখন আমি এই ওষুধটা কি চালিয়ে যাব নাকি না? ওষুধটার নাম আমি আসলে বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন। নিনটোয়েন এসআর। জি, আমার মনে হয় এই বোন পারভিন, তার বয়স 56 বছর। ডাক্তার শায়লা নাজরিন, তার ইউরিন ইনফেকশন হয়েছেন এবং তিনি একটা সম্ভবত ইনজেকশনও তাকে তার ডক্টর দিয়েছেন এবং তিনি একটা ওষুধ খাচ্ছেন। এখন পর্যন্ত পুরোপুরি সেরে ওঠেননি তিনি। আর কি সতর্কতা বা আপনি কোনো বাড়তি ওষুধ দেবেন কিনা একটু যদি বলতেন। পারভিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলেছেন আপনার ইউরিনারি ইনফেকশন আছে, এখন এই ইনফেকশনটা কি আপনার রিপিটেডলি হয় কিনা
আর যেহেতু আপনি নিমটোরিন ওষুধটা খাচ্ছেন, আমরা সাধারণত যাদের প্রায় ইনফেকশন হয় তাদেরকেই দিয়ে থাকি এবং এটা 14 দিনের একটা কোর্স, যেটা আপনি আশা করি কমপ্লিট করেছেন। এটা এখন যেহেতু আপনার এটা থেকে যাচ্ছে, তো কালচার সেনসিটিভিটি একটা টেস্ট আছে, যেটার মাধ্যমে আমরা স্ট্রেনটা বুঝি এবং সেই অনুপাতে অ্যান্টিবায়োটিক গুলো চেঞ্জ করে থাকি। তো আপনি অনেক দিনই হয়েছে যে ডাক্তারের কাছে যেতে পারেননি, কিন্তু এখন তো সবকিছু ওপেন হয়ে গেছে। তো আপনার যেই প্রস্রাবের পরীক্ষাটা, সেটা যদি আপনি করতে পারেন, অনেক সময় কিন্তু ল্যাব থেকে লোক এসেও স্যাম্পল নিয়ে যেয়ে করে থাকেন। তো তখন করে যদি আমরা দেখি যে স্ট্রেনের কোনো পরিবর্তন হয়েছে, তখন আপনার অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করতে হতে পারে। আপনার চিকিৎসা পদ্ধতি যেটা চলছে সেটা ঠিক আছে। নিশ্চয়ই এই বোন হয়তো প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। দর্শক যারাই ফোন করছেন ডক্টরসন কলে, তাদের জন্য একটি অনুরোধ, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করতে হবে, তাহলেই আসলে আমরা আপনাদের যে মতামত সেটি সঠিকভাবে জানাতে পারবো। ডাক্তার শায়লা নাজনীন, আপনার কাছে একটু ফিরতে চাই। আমার কাছে দর্শক একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম প্রকাশ না করে একটি প্রশ্ন করেছেন, সেটির যদি উত্তর দিতেন। সম্ভবত এই রিলেটেডই। ওই বোনটির বয়স 20 বছর, তিনি অবিবাহিত, তার ওজন 50 কেজি। তিনি বলছেন যে তার নিয়মিত মাসিক হয়, তবে শুধুমাত্র শীতকালে তার মাসিক 1 মাস ডিলে হয়, কিন্তু গত 2 বছর যাবত, অর্থাৎ পরপর দুটো শীতে তার মাসিক 2 মাসের মাথায় থেকে আর হচ্ছে না, অর্থাৎ 2 মাস ডিলে রয়েছে। এ অবস্থায় কি করতে পারেন এই বোনটি? অসংখ্য ধন্যবাদ। আপনি 20 বছর বয়স বলেছেন এবং হচ্ছে যে তার শুধুমাত্র শীতকালেই এই সমস্যাটা হয়। তো এরকম আসলে ভেরিয়েন্ট সাধারণত হয় না। কিন্তু উনি বলছেন, সেক্ষেত্রে ওনার ওজন আপনি বলেছেন 50 কেজি। ওনার হাইটটাও জানা দরকার। কারণ আমাদের BMI এর উপর ভিত্তি করেই আসলে এইটা ওজন এবং হাইট দুটা মিলে আমরা বডি মাস ইনডেক্স একটা করি এবং বলতে পারি যে উনি কি নরমাল ওয়েটে আছে অথবা ওভারওয়েট অথবা আন্ডারওয়েট। কারণ মাসিকের যে এটা আসলে ওয়েটের সাথে নির্ভর করে। যাদের আন্ডারওয়েট এবং যাদের ওভারওয়েট, তাদের অনেক সময় দেখা যায় যে পিরিয়ডের একটু এলোমেলো হতে পারে। তো সেই ক্ষেত্রে ওনার একটু আমার হাইটটা জানা থাকলে ভালো হতো। আর একটা যেটা যে আমরা সাধারণত কখনো বলে থাকি যে কেউ যদি কখনো স্ট্রেসফুল কোনো কন্ডিশনে থাকে, তখন তার পিরিয়ডটা কিছুটা হলেও একটু অনিয়মিত হয়ে যেতে পারে। তো সেই স্ট্রেসটাও কমানোর চেষ্টা করতে হবে। আর এই তো। জি, আমার সঙ্গে আরও একজন দর্শক বন্দরনগরী চট্টগ্রাম থেকে ফোন করেছেন, ডক্টর নাজনীনের কাছে প্রশ্ন করতে চান। ডক্টর, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনার নাম, বয়স এবং আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে বলছি, পাপিয়া। আমার বয়স 38 বছর। আমার পিরিয়ড 10-12 দিন পর থেকে আমার লুকিয়ে যাচ্ছে, আর ওটা তলপেটে খুব ব্যথা, হাঁটতে চলতে ব্যথা, পেশাব করতে গেলেও তলপেটে একটু ব্যথা। তো ওই জন্য আমি নাপা খেয়েছি, একটু কম লাগছে, তারপরেও তলপেটটা ভারী লাগছে, হাঁটতে চলতে তলপেটটা আমার খুব ভারী লাগে। সেটা কেন লাগছে একটু জানতে চাচ্ছি। নিশ্চয়ই পাপি, আপনি আমার সঙ্গেই থাকবেন, এই সমস্যার কি সমাধান দিবেন। আপনি, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার বয়স 48 বলেছেন, আমি যতদূর শুনেছি। ঠিক আছে? বয়সটা হ্যাঁ, 48 বয়সটা বলেছেন। 48ই বলেছেন। ঠিক আছে। তাহলে পাপিয়া, আপনার যেটা যে আপনার তলপেটে ব্যথা হচ্ছে এবং মাসিকটাও অনিয়মিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে, যদি একটু কষ্ট করে পারেন, একটা ইনভেস্টিগেশন কিছু করতে হয়। আর আপনার ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, এগুলো আমরা জানতে পারিনি। তো এই দুটাও একটু ইভালুয়েট করা দরকার, যার জন্য ব্লাড টেস্ট করে ডায়াবেটিসটাকে আমরা এক্সক্লুড করতে পারি। আর হচ্ছে যে একটা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারি যে অনেক সময় দেখা যায় কি যে জরায়ুর টিউমারের জন্য অথবা ওভারি আছে আমাদের, ওভারিয়ান টিউমারের জন্য কখনো মাসিকটা অনিয়মিত হয়ে যেতে পারে। আবার কখনো দেখা যায় যে কারো মাসিক যখন উঠে যায়, যেটাকে আমরা মেনোপজ বলি, তার কিছু আগেই একটু মাসিকটা অনিয়মিত হয়ে যায়। কিন্তু আমাদের তো কারণটা জানতে হবে। কারণটা জানতে হলে একটু ইনভেস্টিগেশন করে নিলে ভালো হয়। তখন একটা আল্ট্রাসনোগ্রাম যদি আমরা করতে পারি, টিভিএস হলে আপনার জন্য বেশি ভালো হয়, যেটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি। আরেকটা হচ্ছে যে জরায়ুর মুখের ক্যান্সার তো আমাদের দেশে অনেক কমন। তো আপনার 48 বছরও বয়স, তো জ্বরের মুখে যদি একটু পরীক্ষাটা করে নেওয়া যায়, যেটা ভায়া টেস্টের মাধ্যমে অথবা প্যাপস টেস্টের মাধ্যমে, তাহলে আমরা এক্সক্লুড করতে পারি যে আপনার ওখানে কোনো সমস্যা নাই। আর তলপেটে ব্যথা অনেক সময় দেখা যায় ইউরিনারি ইনফেকশনের জন্যও হতে পারে।
যেটা ইউরিনারি টেস্ট না করে তো ওরকম করে বোঝা সম্ভব না। আপনি ব্যথার ওষুধ হিসাবে খাচ্ছেন নাপা। নাপা আসলে আপনাকে এই ব্যথাতে ততটা হেল্প করবে না। আপনি যদি ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট কিছু ড্রাগ আছে যেমন রেনেটার একটা ওষুধ আছে অ্যালজিন, আপনি এটা খেতে পারেন 50 মিলিগ্রামের 3 বেলা 3 দিন ভরা পেটে, সাথে একটা অ্যান্টি আলসারেন্ট যেকোনো একটা ড্রাগ সাথে নিতে পারেন। আর হচ্ছে যে ওই ইনভেস্টিগেশন গুলোর উপরে যদি আপনার ইনফেকশন থেকে থাকে তখন আপনাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। ধন্যবাদ। নিশ্চয়ই বোন, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। যদি কোনো কারণে এই প্রশ্নের উত্তরটি এখন বুঝতে না পারেন, আমাদের যে সামাজিক যোগাযোগের মাধ্যম যে রয়েছে ফেসবুক, যমুনা টেলিভিশনের ফেসবুক পাতায় কিন্তু এই শোটি থাকবে, সেখান থেকে আপনি আবারও টেনে গিয়ে দেখতে পারেন। আরেক বোন প্রশ্ন করবেন। বোন কোত্থেকে বলছিলেন? বয়স এবং নাম জানিয়ে প্রশ্নটি করতে পারেন। জি, হ্যালো। জি, এক ভাই রয়েছে আমার সঙ্গে। জি, বলেন। জি, জি, আমার নাম মুরাদ। আমি ঢাকা থেকে প্রশ্নটা করছি। তো আমার মেয়ের বৎসর হলো 11 বৎসর। তার নভেম্বরে তার হচ্ছে 26 তারিখে তার মানে মিন্সটা স্টার্ট হয়েছিল, 26/9। তো তারপরে 29/9 মিন্সটা বন্ধ হয়েছে। এটা ফার্স্ট পিরিয়ড আর কি তার লাইফে। আচ্ছা, তো মেইন জিনিস যেটা আমি কনসার্ন, নভেম্বরে আবার শুরু হয়েছিল 20 তারিখ, নভেম্বরের 7 তারিখে হয়েছিল, আবার 10 তারিখে বন্ধ হয়েছে। কিন্তু সেম মাসেই নভেম্বরে 26 তারিখ আবার শুরু হয়ে গেছে। একই মাসে দুইবার হয়ে গেল। 26 তারিখ শুরু হয়ে 30 তারিখ বন্ধ হয়েছে। তো এটা নিয়ে আমি একটু কনসার্ন আর কি, যে আবার তার ব্লাড অনেক কম যাচ্ছে। তো এক্ষেত্রে কি কোনো মেডিসিন খেতে হবে, অথবা তার কি কোনো প্রবলেম আছে কিনা, যেহেতু সে একই মাসে দুইবার। আমি আবার রিপিট করছি, 7, 11, 20-এ শুরু হয়ে 10 তারিখে বন্ধ, আবার 26 তারিখে শুরু হয়ে গেছে সেই মাসে নভেম্বরে। 30 তারিখে মানে তারটা বন্ধ হয়েছে। এক্ষেত্রে কি কোনো ব্লাড খুব অল্প করে যাচ্ছে, এটা তার ফার্স্ট টাইম আর কি শুরু জি, হয়েছিল। বুঝতে পেরেছি। ডক্টর শায়লা নাজনীন, এই ভাই প্রশ্ন করছিলেন তার কন্যার বয়স 11 বছর। আপনি আপনার উত্তরটি যদি দিতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মেয়ের বয়স 11 বছর। সাধারণত পিরিয়ডটা শুরু হয় 13 বছর থেকে। তবে কারো, কারো 11 হতে পারে। যেটা একটু অ্যাবনরমাল, কিন্তু সাধারণত 13 বছর থেকেই শুরু হয়। কোনো, কোনো সময় দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তার মা, তার বোন, তাদের হচ্ছে যে এরকম আগে থেকেই পিরিয়ডটা হতো। তখন এই বছরটা তার জন্য স্বাভাবিক। আর একটা পিরিয়ড যখন শুরু হয় সেটা শুরু হতে অল্প, অল্প করে হতে পারে এবং এটা সেট হতে সময় লাগে 6 মাসের মতো। তো ১ম দিকে যখন এরকম হয় এবং তার অল্প, অল্প রক্ত যাচ্ছে, এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার মতো আমি মনে করছি না। তারপরও যদি কোনো কারণে দেখা যায় যে তার থাইরয়েডের প্রবলেম না থাকারই কথা, যদি থেকে থাকে তাহলে আমাদেরকে একটু রক্ত পরীক্ষা করে দেখা যেতে পারে। যেমন থাইরয়েড আমাদের একটা গ্ল্যান্ড আছে যে আমাদের এই পিরিয়ডটাকে কন্ট্রোল করে। তো সেই টেস্টটা যদি আমরা করে দেখতে পারি, তাহলে আমরা মনে করি যে এটা নিয়ে খুব বেশি, যদি নরমাল থাকে তাহলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে এটা তার কেবল শুরু হয়েছে এবং তার বডির সাথে ধীরে, ধীরে এটা অ্যাডজাস্ট হয়ে ৬ মাস পর থেকে স্বাভাবিকভাবেই তার পিরিয়ডটা হবে আশা করছি। ধন্যবাদ। জি, দর্শক, নিশ্চয়ই ধন্যবাদ। আপনি প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শামিমারা খান। আমার মেয়ে 14 বছর। তার মাসিক ব্লিডিংটা পুরোপুরি হয় না, অল্প পরিমাণ হয়। জি, বোঝা গেছে প্রশ্নটা। ডক্টর শায়লা নাজনীন, মাসিক ব্লিডিং কম হচ্ছে, 14 বছর বয়স। মা, আপনাকে ধন্যবাদ। তার অল্প পরিমাণ ব্লিডিং হচ্ছে। তার বয়স বলেছেন 14 বছর। তার ওজনটা একটু জানা থাকলে আমাদের জন্য ভালো হতো। অনেক সময় দেখা যায় যে ওজনের জন্য আসলে পিরিয়ডটা, যেহেতু বডিতে হরমোন ইমব্যালেন্স থাকে, তখন হচ্ছে যে পিরিয়ডটা ঠিকমতো হয় না। আরেকটা হচ্ছে যে ওর জন্য একটু পরীক্ষা করে নিলে ভালো হয়, যেটা ওই যে আগেও বলেছি যে থাইরয়েডের টেস্টটা, সিরাম টিএসএইচ যেটা, এটা একটু করে নিলে আমরা বুঝতে পারি যে ওর বডিতে কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। যদি এটা কোনো সমস্যা না হয়, আর ও 14 বছর বয়সে আপনি বলেছেন, এর কতদিন আগে ওর পিরিয়ডটা শুরু হয়েছিল? 6 মাস পার হয়ে গেছে কিনা? সেটা একটু জানতে পারলে ভালো হতো। আর আপনার পরিবারে, যেমন আপনি অথবা ওর যদি কোনো বোন থেকে থাকে, পরিবারে যদি এই abnormalities যাদের ১ম থেকে এরকম হয়, তখন দেখা যায় যে এটা একটা ট্র্যাডিশন থাকে যে কিছুদিন এরকম থেকে পরবর্তীতে তার পিরিয়ডটা নরমাল হয়ে যায়। আর এতদিনে আপনি কোনো চিকিৎসা নিয়েছেন কিনা এটাও কিন্তু আমরা জানতে পারিনি।
তো এটার জন্য দেখা যায় যে অনেক সময় আমরা বাচ্চাদের মানে ট্রিটমেন্টের জন্য হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে থাকি। বেশি ভালো হয় যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল আছে, সেটা খাইয়ে ওর পিরিয়ডটা আমরা রেগুলার করে নিতে পারি। ধন্যবাদ। ডাক্তার শাইলা নাজনীন তানিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের আসলে অনেক প্রশ্ন আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমার স্ক্রিনের যে মুঠোফোন রয়েছে সেখানেও আসছে। আজকে সময় একদমই শেষ, ডক্টরস অন কল আজ এখানেই শেষ করতে হচ্ছে। তবে দর্শকদের বলবো যে ঘরের বাইরে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করুন, সতর্ক থাকুন করোনা ভাইরাস থেকে।